তাহলে আজকে আমরা বৃত্ত নিয়ে আলোচনা করব। বৃত্ত হচ্ছে একটি সংসারপথ, আবার এই সংসারপথের একটি নাম আছে, সেটি হচ্ছে কনিক্স বলা হয়। তোমরা উচ্চতর গণিতের দ্বিতীয় পত্রে কনিক্স নামে একটি বিশাল অধ্যায় পাবা। কনিক্স মূলত ইন টোটাল 5টি ভাগে বিভক্ত হয়: সরল রেখা, বৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত এবং অধিবৃত্ত। তার মধ্যে প্রথম দুটি পার্ট বৃত্ত এবং সরলরেখা উচ্চতর গণিতের প্রথম পত্রে, আর পরবর্তী 3টা পার্ট হচ্ছে কি সেকেন্ড পেপারে আলোচনা করা হচ্ছে। তাহলে আমরা আজকে যে বৃত্ত নিয়ে আলোচনা করব, তাহলে বৃত্ত হচ্ছে এক ধরনের সংসারপথ। এখন সংসারপথটি মূলত কি ছিল বলা হচ্ছে, একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একটি চলমান বিন্দু, ধরে দিলাম চলমান বিন্দু হচ্ছে পি এক্স বা ওয়াই। একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে চলমান বিন্দুটি ওই নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে এমন ভাবে পরিভ্রমণ করে যেন উক্ত নির্দিষ্ট বিন্দু থেকে চলমান বিন্দুর দূরত্ব সর্বদা একটি ধ্রুব সংখ্যা হয়। অর্থাৎ নির্দিষ্ট বিন্দু থেকে চলমান বিন্দুর দূরত্ব সবসময় কি হবে, একটি ধ্রুব সংখ্যা বা সমান হবে। তাহলে ওই চলমান বিন্দুটি যে একটি গতিপথ তৈরি করে, এই গতিপথকে বলা হচ্ছে বৃত্ত। সো বৃত্তের আলোচনায় প্রথমত আমরা যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মূল বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ। লিখে নাও, মূল বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ। তাহলে আমরা একটি চিত্র অঙ্কন করি। এক অক্ষ, ওয়াই অক্ষ, এবং এ হচ্ছে আমাদের সেই বৃত্ত। তাহলে বৃত্তের কেন্দ্র হচ্ছে কোথায়, মূল বিন্দুতে 0,0। এটাকে আমরা মূল বিন্দু 0 ধরলাম। এখন ধরে নিলাম বৃত্তের পরিধির উপর যে কোনো একটি বিন্দু হচ্ছে পি এক্স, ওয়াই, আর মূল বিন্দু থেকে পি বিন্দু দূরত্ব ধরে নিলাম হচ্ছে এ, যাকে আমরা ব্যাসার্ধ বলেছি। তাহলে এখান থেকে কি লেখা যায় দেখো তো। সুতরাং আমরা কি লিখতে পারি, ও পি ইজ ইকুয়াল টু এ, বা বৃত্তের ব্যাসার্ধ। আর আমরা কি লিখতে পারি, ও থেকে পি এর যে দূরত্বের ফর্মুলা দিয়ে আমরা বের করতে পারি, এক্স মাইনাস 0 হলে স্কয়ার প্লাস ওয়াই মাইনাস 0 হলে স্কয়ার ইজ ইকুয়াল টু এ, বা এখান থেকে লেখা যায় এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার পুরো বার ইজ ইকুয়াল টু এ। দ্যাট মিন্স এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু এ স্কয়ার। এটি হচ্ছে মূল বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের সমীকরণ। এখন বৃত্তের কেন্দ্র যদি মূল বিন্দুতে না হয়ে অন্য যে কোনো একটা বিন্দুতে হয়, অর্থাৎ এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের যে 4টি চতুর্ভাগ, এই 4টি চতুর্ভাগের মধ্যে যদি যে কোনো একটি চতুর্ভাগে অন্য যে কোনো অবস্থানে বৃত্তের কেন্দ্র অবস্থান করে, সেক্ষেত্রে বৃত্তের সমীকরণ কি হবে, মানে হেডিং লিখো এখানে, নির্দিষ্ট কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ। নির্দিষ্ট কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ। এক্স অক্ষ, ওয়াই অক্ষ, আর এটি হচ্ছে আমাদের মূল বিন্দু
0,0 ধরে নিলাম এটি হচ্ছে বৃত্ত আর এটি হচ্ছে বৃত্তের কেন্দ্র সি, যার স্থানাঙ্ক হচ্ছে h, k। এরপর বৃত্তের পরিধির উপর যে কোনো একটি বিন্দু, সেটাকে ধরে নিলাম আমরা x, y। আর বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে a ধরে নিব আমরা। এই বৃত্তের সমীকরণ কি হবে? তো আগের ফর্মুলা অনুসারে আমরা এটাকে লিখতে পারি সিপি ইজ ইকুয়াল টু কত হবে? এ। সিপি ইজ ইকুয়াল টু এ। আর সি থেকে পি এর যে দূরত্ব, এখান থেকে লেখা যায় এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ। এখানে আমি রুট ওভার দিয়ে দিব। নেক্সট ওয়ান, x minus h whole square plus y minus k whole square is equal to a square। এটা হচ্ছে যদি বৃত্তের কেন্দ্র একদম মূল বিন্দুতে অবস্থান না করে অন্য যে কোনো একটা পয়েন্টে যদি বৃত্তের কেন্দ্র অবস্থান করে, সেক্ষেত্রে বৃত্তের সমীকরণ হচ্ছে এটা। এখন দুইটার মধ্যে পার্থক্য কি দেখো তো? দুইটাই আসলে একই। আগের যে সমীকরণটি x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু কত? a স্কয়ার ছিল না? এখানে মূল বিন্দু কি ছিল? x মাইনাস 0 হোল স্কয়ার প্লাস y মাইনাস 0 হোল স্কয়ার ইকুয়াল টু কত? a স্কয়ার। এর সাথে এটা একই না? দেখো তো এখান থেকে x থেকে কি বাদ গেছে বলো? h। y থেকে বাদ গেছে কত? k। আর x থেকে এটা বাদ গেছে কত? 0। y থেকে বাদ গেছে কত? 0। তাহলে x এবং y থেকে যাই বাদ যায় সেটা হচ্ছে মূলত বৃত্তের কেন্দ্র, বুঝছো নি? এখানে 0, 0 বাদ গেছে, সুতরাং বৃত্তের কেন্দ্র ছিল 0,0। আর এখান থেকে কি বাদ গেছে বলো? h, k। যা বাদ যায় তা মূলত এটা হচ্ছে কি হয়? বৃত্তের কেন্দ্র হয়। এখন সব সময় হচ্ছে এই দুইটা বৃত্তের সমীকরণ দিয়ে ম্যাথ করা সম্ভব হয় না। এখন কি করতে হবে? এই সমীকরণের জন্য নতুন আরেকটি সমীকরণ, অর্থাৎ জেনারেল একটা ইকুয়েশন, ওই যে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0, এরকম একটা বৃত্তের সাধারণ ইকুয়েশন দাঁড় করাইতে হবে, যেটা দিয়ে আমরা ম্যাথ করে দিব। এবার লিখো বৃত্তের সাধারণ সমীকরণ। বৃত্তের সাধারণ সমীকরণ। বৃত্তের সাধারণ সমীকরণ লিখো। আমরা জানি, লিখছ বৃত্তের সাধারণ সমীকরণ না, বৃত্তের সাধারণ সমীকরণ। বৃত্তের সাধারণ সমীকরণ দেখো, আমরা জানি h, k কেন্দ্র বিশিষ্ট, h, k কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ। h, k কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ কি ছিল মনে আছে? x মাইনাস h হোল স্কয়ার প্লাস y মাইনাস k হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। এটাকে একটু ভেঙে নিই আমরা। এটাকে যদি ভেঙে ফেলা হয়, x স্কয়ার মাইনাস হবে 2hx প্লাস h স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2ky প্লাস k স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার দিলাম, ইজ ইকুয়াল টু a স্কয়ার। এরপর আমরা এটাকে একটু সাজিয়ে এটাকে মাইনাস দিয়ে দিই, বাম পাশে নিয়ে আসি, তাহলে a স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে এক কাজ করি,
এখানে এক্স এবং ওয়াই যুক্ত টার্ম আছে কয়টা? এই একটা, এই একটা, এখানে একটা, এখানে একটা, এবং বাকি সবগুলো কি ধ্রুবক। এই যে স্কয়ার, কে স্কয়ার এবং মাইনাস এ স্কয়ার, এগুলো ধ্রুবক না? এখানে এক্স এবং ওয়াই যুক্ত টার্ম নেই। এখন এখানে 2hx এবং -2ky এগুলো হচ্ছে নেগেটিভ, মানে নেগেটিভ বা ঋণাত্মক যুক্ত একটি টার্ম। সো এটাকে আমরা কি করবো, একটা ধনাত্মক নিয়ে আসার জন্য h এর মানটা অন্য যে কোনো একটি মান দ্বারা রিপ্লেস করে নিব। এক কাজ করি, এটাকে যদি আমরা পজিটিভ নিয়ে আসতে চাই তাহলে কি করতে হবে? -1 দিয়ে গুণ করতে হবে না? তাহলে -1 কি হবে? প্লাস হবে। এক কাজ করি, আমরা এই h এর মানকে অন্য আরেকটি চলক দিয়ে রিপ্লেস করি। কি কর, ধরি h ইজ ইকুয়াল টু -g দিলাম, মাইনাসে মাইনাসে প্লাস 2gx হয়ে যাবে। তারপর k ইজ ইকুয়াল টু -f ধরে দিলাম, k ইজ ইকুয়াল টু -f এবং ধ্রুবপদ h স্কয়ার প্লাস k স্কয়ার মাইনাস a স্কয়ার ইজ ইকুয়াল টু আমরা c ধরে দিলাম, তাকে ধরে নিব আমরা c। সো এবার কি লেখা যায়? সুতরাং এই সমীকরণটিকে যদি আমরা সাজাই, x স্কয়ার হবে প্লাস y স্কয়ার হবে, x স্কয়ার প্লাস y স্কয়ার, তারপর প্লাস 2gx হবে, তারপর প্লাস 2fy হবে, তারপর প্লাস c ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে বৃত্তের সাধারণ সমীকরণ। এটাকে দিয়ে দাও, যা বৃত্তের সাধারণ সমীকরণ, যা বৃত্তের সাধারণ সমীকরণ। তাহলে এই বৃত্তের কেন্দ্র কি বলতো? h, k না? h, k মানে হচ্ছে কি -g -r, আর ব্যাসার্ধ কি ছিল? a ছিল। তাহলে এখানে a বের করা যাবে না? a ইকুয়াল টু কত? এই যে c, অথবা a ইজ ইকুয়াল টু লেখা যায় h স্কয়ার প্লাস k স্কয়ার মাইনাস কত? c। তাহলে এখান থেকে এই যে লিখে দাও, যার কেন্দ্র দাও, যার কেন্দ্র h, k ইকুয়াল টু কত? -g আর কি -f। এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। এই যে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0, এই বৃত্তের সাধারণ সমীকরণের কেন্দ্র হচ্ছে -g এবং -f। তারপর লিখো ব্যাসার্ধ, এ দিলাম, এ দেখো এখানে বের করে নিচ্ছি আমি। এখানে কি লেখা হয়েছে? a স্কয়ার কে ওই পাশে নিয়ে গেলাম, এই যে যদি রাফ করি, h স্কয়ার প্লাস k স্কয়ার মাইনাস a স্কয়ার ইকুয়াল টু c না? তাহলে আমি a স্কয়ার কে ওই পাশে নিয়ে গেলাম, h স্কয়ার প্লাস k স্কয়ার মাইনাস c ইকুয়াল টু a স্কয়ার হবে না? তারপর উভয় পক্ষকে বর্গ করো, √, হবে না? হ্যাঁ, তাহলে লিখে দাও ব্যাসার্ধ a ইজ ইকুয়াল টু √h স্কয়ার প্লাস k স্কয়ার মাইনাস c। দ্যাট মিন্স এখান থেকে লেখা যায় a ইজ ইকুয়াল টু √h সমান আমরা কি ধরেছিলাম বলো? -g, আর k সমান কত? -f। তাহলে এখান থেকে লেখা যায় g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c। তাহলে এই হচ্ছে বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ। এটা দিয়ে আমাদের কাজ করতে হবে। এটা স্কয়ার ছিল না, আর কাছে a স্কয়ার প্লাস k স্কয়ার মাইনাস c ছিল। এরপর উভয় পক্ষকে বর্গ করো, কত হবে? h স্কয়ার প্লাস k স্কয়ার মাইনাস c ইকুয়াল টু a হবে না? ওটা করছি। এটা দিয়ে আমাদের ম্যাথ করতে হবে। তাহলে দেখো, যে কোনো একটি দ্বিঘাতি এবং দুই চলক বিশিষ্ট কোন একটি সমীকরণ বৃত্তের সমীকরণ হবে যদি x স্কয়ার যুক্ত পদ এবং y স্কয়ার যুক্ত পদ এদের যে সহগ পরস্পর সমান হয়। এটা যদি 1 হয়, এটা কত হবে? 1 হবে। এটা যদি 2 হয়, এটা কত হবে? 2 হবে। 3 হলে 3, 4 হলে 4, বা একটা 5 আর একটা 7 ডে আছে, ওটা কিন্তু আর বৃত্ত হবে না, তখন হবে উপবৃত্ত অথবা
ওডি বৃত্ত। আমরা সেকেন্ড পেপারে পড়বো একটা কোনিক্স দেখবা। কোনিক্স কোনিক্স হচ্ছে মূলত 5 ধরনের হয়। একটা হচ্ছে সরল রেখা, তারপর বৃত্ত, তারপর পরাবৃত্ত, তারপর উপবৃত্ত, এরপর অধিবৃত্ত। আমরা অলরেডি সরলরেখা শেষ করছি, এটা কিন্তু কনিক্স এর মধ্যে অন্তর্ভুক্ত। এখন বৃত্ত পড়তেছি, বৃত্ত হচ্ছে কি কনিক্স এর মধ্যে অন্তর্ভুক্ত। সো এখন কোন সরলরেখা মানে কি কোন ফাংশনটি বৃত্ত হবে, কোন ফাংশনটি সরলরেখা হবে, কোন ফাংশনটি পরাবৃত্ত হবে, বৃত্ত হবে, ওটা আমরা কনিক্স এর মধ্যে বিস্তারিত আলোচনা করব। সুতরাং আমি যদি একটা সমীকরণ এখানে প্রকাশ করি, দেখো 3x² প্লাস 3y² মাইনাস 7x প্লাস 9y প্লাস 7 ইকুয়াল টু 0, এটা কি বৃত্ত হবে? বলতো হবে না? কারণ কি x² এবং y² সহগ কি একই না? সহগ একই এবং চিহ্ন একই। সহগ একই যদি চিহ্ন একই হয় তাহলে বৃত্ত হয়। এই যে এই সমীকরণকে আমরা এই সমীকরণ কি দাঁড় করাইতে পারি, যেহেতু এখানে x এর সহগ কত 1, y² এর সহগ 1, তাহলে এখানে এই সমীকরণকে যদি আমরা উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ দিয়ে দিই তাহলে কি পাবো? x² প্লাস কত y² মাইনাস 7 ডিভাইডেড বাই 3 ইনটু x প্লাস 3 3 কে 9, তাহলে 3y প্লাস 7 ডিভাইডেড বাই 3 ইকুয়াল টু 0। এই যে সাথে এটা কি মিলে যায়। এরপর আমরা एग्जांपल দিয়ে দিব। আচ্ছা, এরপর লিখো অক্ষদ্বয় কর্তৃক বৃত্ত হতে খণ্ডিত অংশের পরিমাণ নির্ণয়। খণ্ডিত অংশের পরিমাণ নির্ণয়। অক্ষদ্বয় কর্তৃক বৃত্ত হতে খণ্ডিত অংশের পরিমাণ নির্ণয়। এখানে খণ্ডিত অংশ বলতে কি বোঝাচ্ছে দেখো। প্রথমে আমরা 1 নাম্বার দিয়ে দাও। 1 নাম্বার x অক্ষ কর্তৃক খণ্ডিত অংশ নির্ণয়। x অক্ষ কর্তৃক খণ্ডিত অংশ নির্ণয়। আমি x অক্ষ এবং y অক্ষ এখানে ড্র করলাম, তারপর একটা বৃত্ত দিলাম, এই হচ্ছে বৃত্ত। এবার এদিকে দেখো একটু, x অক্ষটি বৃত্তকে একটি নির্দিষ্ট পরিমাণ অংশে ছেদ করেছে। দেখো এই যে এই পরিমাণ, এটা যদি আমি এই বিন্দু দিয়ে দিই, এটা যদি এই বিন্দু হয়, এটা যদি বি বিন্দু হয়, তাহলে এ থেকে বি এর যে দূরত্ব, এই পরিমাণ অংশটি হচ্ছে কি x অক্ষ বৃত্তটাকে কেটে নিছে, এটাকে বলা হচ্ছে x অক্ষ কর্তৃক খণ্ডিত অংশের পরিমাণ নির্ণয়। তো সিমিলারলি যদি y অক্ষ কর্তৃক খণ্ডিত অংশ বের করি তখন চিত্র কিরূপ হবে? এরকম হবে, এই যে এরকম। এটা যদি a বিন্দু হয়, এটা যদি b বিন্দু হয়, তখন এই b হচ্ছে y অক্ষ থেকে বা y অক্ষ বৃত্ত থেকে যে পরিমাণ অংশ কেটে নিছে তার পরিমাণ। সো প্রথমত আমাদের কাছে এখানে a এবং b এর মানটা বের করে নিই। এবার একটু দেখো, এখানে a বিন্দু এবং b বিন্দু দুটি বিন্দু কোন অক্ষের উপর? x অক্ষের উপর। আমরা জানি x অক্ষের উপর যদি কোনো একটি বিন্দু অবস্থান করে তার ভুজের মান 0 হয় নাকি কোটির মান 0 হয়? ভুজের মান 0 হয়, কোটির মান 0? ভুজের মান 0 না? একটা থাপ্পড় দিব বেড়া। ভুজের মান 0, কোটির মান 0 না? y মানটা 0 হয়, y মান 0 না? এই যে 3,0, এটাকে লেখচিত্রের মধ্যে স্থাপন করো। x এর মান কত? 3 না? 1 2 3, এটা হচ্ছে ভুজের মান। কোটির মান কত? 0, উপরেও যাবে না নিচেও যাবে না, তাহলে কোন অক্ষের উপর? x অক্ষের উপর। তাহলে ভুজের মান 0 হবে কেন? কোটির মানটা কি হবে? 0 হবে। তাহলে দেখো এই যে x অক্ষ বৃত্ত থেকে যে পরিমাণ অংশ কেটে নিবে, অর্থাৎ
x অক্ষ এবং বৃত্ত যে দুটি পয়েন্টে পরস্পর ছেদ করবে ওই দুটি পয়েন্টে y এর মান কি হবে 0 হবে না y এর মান 0 হবে লিখো আমরা জানি না জানলেও জানি আর কি আমরা জানি কি x স্কয়ার বৃত্তের সাধারণ সমীকরণ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c is equal to 0 হবে c is equal to 0 তো যে সকল বিন্দুতে x অক্ষ বৃত্তকে ছেদ করবে সেখানে y এর মান কত হবে 0 হবে দেখো যে সকল বিন্দুতে x অক্ষ বৃত্তকে ছেদ করবে সেখানে y is equal to 0 তাহলে এখানে y এর মানটা 0 বসাও সুতরাং x স্কয়ার প্লাস y স্কয়ার সরি এখানে y এর মানটা 0 হবে না এখানে y এর মান 0 হবে 0 প্লাস 2gx তারপর হচ্ছে প্লাস 0 প্লাস c ইকুয়ালস টু 0 এখান থেকে লেখা যায় x স্কয়ার প্লাস 2gx প্লাস c ইকুয়ালস টু 0 নতুন একটা সমীকরণ আমরা এখানে পেয়েছি দেখো x স্কয়ার প্লাস 2gx প্লাস c ইকুয়াল টু 0 এটি একটি দ্বিঘাতী বহুপদী সমীকরণ বলা হয় পলিনোমিয়াল ইকুয়েশন তাহলে এই দ্বিঘাতী বহুপদী সমীকরণ রিলেটেড তোমাদের সেকেন্ড পেপারে একটি চ্যাপ্টার রয়েছে শুধু এই দ্বিঘাতী বহুপদী নিয়ে একটা চ্যাপ্টার রয়েছে ওখান থেকে একটা প্রশ্ন করা হয় সেকেন্ড পেপারে তাহলে দ্বিঘাতী মানে হচ্ছে এখানে x এর পাওয়ার ম্যাক্সিমাম হবে 2 যদি ত্রিঘাতী বলা হয় পাওয়ার কত হবে 3 অর্থাৎ এই সমীকরণটি যদি সমাধান করা হয় x এর দুইটা মান পাওয়া যাবে অর্থাৎ এর মূল হবে দুটি তাহলে x স্কয়ার প্লাস 2gx প্লাস এখানে তো g এর মান অজানা c এর মান হচ্ছে কি অজানা তাহলে এই g এর মান এবং c এর মান যদি আমাদের কাছে জানা থাকে তখন তাকে যদি সলিউশন করি আমরা x এর দুইটা মান পাবো সো যেহেতু এটা হচ্ছে কি দ্বিঘাতী বহুপদী সমীকরণ তাকে সমাধান করলে x এর দুটি মান পাওয়া যাবে যে দুটি x এর মান হবে এখানে একটা x এর মান এখানে একটা হচ্ছে x এর মান সো ধরে নিলাম এটাকে সমাধান করলে দুটি মান পাওয়া যায় এটা হচ্ছে x1 আর একটা হচ্ছে কি x2 লিখো এই সমীকরণের দুটি মূল x1 ও x2 হলে এই সমীকরণের দুটি মূল x1 ও x2 হলে লিখো মূলদ্বয়ের যোগফল এই যে তাহলে দেখো এটাকে সমাধান করলে যদি x1 এবং হচ্ছে কি x2 দুটি মান পাওয়া যায় আর y এর মান কত 0 না y এর মান কত এখানে 0 y এর 0 এর জন্য যদি x এর দুটি মান পাওয়া যায় তাহলে x1 y1 আর একটা হচ্ছে x2 y2 তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে বলো তো x1 কত 0 আর বি বিন্দুর স্থানাঙ্ক কত x2 0 x এর দুটি মানের জন্য দুটি বিন্দু পাওয়া যাবে একটা হচ্ছে x1 0 আর একটা হচ্ছে কি x2 0 যেহেতু y এর মানটা 0 y এর মান 0 তাহলে x1 0 এটা হবে হচ্ছে কি x2 0 তাহলে y এর মান যেহেতু 0 এখান থেকে ডিসটেন্স কত বলো x1 এখান থেকে ডিসটেন্স কত x2 তাহলে এখান থেকে এই ডিসটেন্স যদি আমাদের x1 হয় এটি যদি x1 হয় আর এই পুরো ডিসটেন্স যদি আমাদের x2 হয় এটা যদি পুরোটা x2 হয় তাহলে এই x2 থেকে যদি আমরা x1 বাদ দিয়ে দিই ab পাবো না তাহলে ab হচ্ছে কি x অক্ষ কর্তৃক বৃত্ত থেকে যে পরিমাণাংশ কেটে নিয়েছে তার পরিমাণ তাহলে ab is equal to x2 minus কত x1 তাহলে এই মানটা আমাদের বের করতে হবে সো এবার লিখো এই সমীকরণের দুটি মূল x1 ও x2 হলে মূলদ্বয়ের যোগফল লিখো x1
plus x2 is equal to minus 2g divided by 1. That means x1 plus x2 is equal to minus 2g. এটাকে কে বোঝে না বলো? সবাই বোঝে না জানি। মূলদের যোগফল minus 2g divided by 1 is equal to minus 2g. এটা আমি একটু পর বুঝিয়ে দিচ্ছি। এরপর লিখো মূলদের গুণফল। মূলদের গুণফল x1 x2 is equal to এখানে হবে c divided by 1. That means c. একটু পাশের নোট লিখে রাখো। নোট লিখো নোট। একটি দ্বিঘাতী বহুপদী সমীকরণ যদি এরকম হয়, দেখো ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। এটি একটি দ্বিঘাতী বহুপদী সমীকরণ। x এর পাওয়ার হচ্ছে কি 2। তাকে যদি সমাধান করা হয় x এর দুটি মান পাওয়া যাবে। সো ধরে দিলাম এর দুটি মূল আলফা ও বিটা হলে, অর্থাৎ এই সমীকরণকে যদি আমরা সলিউশন করি, যদি x এর দুটি মূল পাওয়া যায়, x এর দুটি মান পাওয়া যায়, একটি হচ্ছে আলফা অপরটি যদি বিটা হয়, তখন আলফা প্লাস বিটা হয় হচ্ছে, দেখো এই যে x এর সহগ কত এখানে b, x এর সহগ কত a, এই যে মাইনাস b ডিভাইডেড বাই a হয়। x এর সহগ ডিভাইডেড বাই x স্কয়ারের সহগ, প্রথমে মাইনাস হয়, এরপর প্লাস, এরপর মাইনাস, এরপর প্লাস, এরপর মাইনাস। এটা কিভাবে হয় আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি। এরপর মূলদ্বয়ের গুণফল আলফা ইনটু বিটা ইজ ইকুয়াল টু এরপরে c ডিভাইডেড বাই a। প্রথমে এখানে b ডিভাইডেড বাই a, এরপর c ডিভাইডেড বাই a। আর যদি থাকতো তখন কি d ডিভাইডেড বাই a, আর যদি থাকতো e ডিভাইডেড বাই a, প্রমাণ নাই হবে, চলে যেত। তাহলে প্রথম মূলদ্বয়ের যোগফল হচ্ছে x এর সহগ ডিভাইডেড বাই x স্কয়ারের সহগ, প্রথমে নেগেটিভ হয়। আর মূলদ্বয়ের গুণফল হচ্ছে কি ধ্রুবপদ ডিভাইডেড বাই হচ্ছে কি x স্কয়ারের সহগ, x স্কয়ারের সহগ কত এখানে a, তাহলে c ডিভাইডেড বাই a। এবার এর সাথে এই সমীকরণটা একটু কম্পেয়ার করো। কোথায় যে এই সমীকরণটা x স্কয়ারের সহগ কত 1, এর মান হচ্ছে 1। তারপর বলো x এর সহগ কত 2g, এটা হচ্ছে আমাদের b এর মান, আর ধ্রুবপদ কত c। তাহলে এই সমীকরণের দুটি মূল যদি x1 এবং x2 হয়, তবে মূলদের যোগফল হচ্ছে ওই যে মাইনাস x এর সহগ মানে কি মাইনাস 2g হবে। হ্যাঁ b এর সহগ না, x এর সহগ, এই যে x এর সহগ কত b, তাহলে এখানে b এর মান কত 2g না, তাহলে মাইনাস 2g দিলাম ডিভাইডেড বাই a, এর মান কত 1, তাহলে 1 হিসাব করলে মাইনাস 2g। সিমিলারলি দুটি মূলের গুণফল কত হবে ধ্রুবপদ c ডিভাইডেড বাই 1, তাহলে c ডিভাইডেড বাই 1 ইজ ইকুয়াল টু কত হবে c। আমাদের মেইন কাজ হচ্ছে কি x2 মাইনাস হচ্ছে কি x1 এর মানটা বের করা। এটা কার মান ab এর মান। আচ্ছা, তাহলে আমরা এই দুটি মান পেয়েছি, দেখো এখানে একটা মান আর এখানে একটা মান। এবার লিখে দাও, সুতরাং x2 মাইনাস x1 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কি লেখা যায় বলো তো x2 প্লাস x1 হোল স্কয়ার মাইনাস 4x1 x লেখা যায়। এটা কোন সূত্র বলো তো? উৎপাদক নাকি অনুসিদ্ধান্ত? হ্যাঁ, তো এরপর এখান থেকে লেখা যায় x2 মাইনাস x1 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু মান বসাও, x1 প্লাস x2 এর যোগফল কত মাইনাস 2g হোল স্কয়ার, তারপর মাইনাস 4c। দ্যাট মিন্স এখান থেকে লেখা যায় x2 মাইনাস x1 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু, এখান থেকে লেখা যায় 4g স্কয়ার মাইনাস 4c। এরপর x2 মাইনাস x1 ইজ ইকুয়াল টু রুট ওভার, এখান থেকে 4 কমন নিলাম, g স্কয়ার মাইনাস c। এরপর x2 মাইনাস x1 ইজ ইকুয়াল টু
2 রুট ওভার জি স্কয়ার মাইনাস সি, এটা পেয়ে গেছি আমরা। সুতরাং এক্স অক্ষ কর্তৃক বৃত্ত হতে খণ্ডিত অংশের পরিমাণ, খণ্ডিত অংশের পরিমাণ, খণ্ডিত অংশের পরিমাণ এ বি is equal to x2 minus x1. That means AB is equal to 2 root over g square minus c. এটি হচ্ছে x অক্ষ বৃত্ত হতে যে পরিমাণ অংশ কেটে নেয় তার পরিমাণ। এগুলো 90 টিকের জন্য ইম্পর্টেন্ট, মার্ক করে রাখবা। আমাদের বৃত্তের মেইন সমীকরণটি কি ছিল বলো? x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। g কার সাথে সম্পর্কিত? x এর সাথে সম্পর্কিত। f কার সাথে সম্পর্কিত? y এর সাথে সম্পর্কিত। আর c হচ্ছে ধ্রুবপদ। এবার মনে রাখা যায়, দেখো যখন x অক্ষ কর্তৃক খণ্ডিত অংশের পরিমাণ বের করতে বলা হয় তখন এখানে g থাকবে, g স্কয়ার মাইনাস c, যেহেতু g হচ্ছে কি x এর সাথে সম্পর্কিত। তো সিমিলারলি আমরা যদি y অক্ষ কর্তৃক খণ্ডিত অংশের পরিমাণ বের করি একই চলে আসবে। দেখো 2 রুট ওভার জাস্ট g এর পরিবর্তে কি f স্কয়ার মাইনাস c চলে আসবে, বুঝছো? অনুরূপভাবে লিখে দাও, অনুরূপভাবে y অক্ষ কর্তৃক বৃত্ত হতে খণ্ডিত অংশের পরিমাণ, is equal to 2 root over f square minus c. এখন মূলদ্বয়ের যোগফল, মূলদ্বয়ের গুণফল এটা একটু বুঝাই দিই, একটু দেখাই দিই। দেখো যদিও আমরা এরপরে পলিনোমিয়াল ইকুয়েশন বা দ্বিপদী বহুপদী সমীকরণের অধ্যায়ে এটা নিয়ে আলোচনা করব, তারপরে একটু বুঝাই দিই কিভাবে মূলদ্বয়ের যোগফল x এর সহগ ডিভাইডেড বাই s স্কয়ার এর সহগ এবং মূলদ্বয়ের গুণফল কিভাবে ধ্রুবপদ ডিভাইডেড বাই s স্কয়ার এর সহগ হয়। তো লেখার দরকার নাই, জাস্ট দেখো যে একটা সমীকরণ লিখলাম a x স্কয়ার প্লাস bx প্লাস c is equal to 0। এখানে x এর পাওয়ার সর্বোচ্চ কত? 2। তাকে সমাধান করলে x এর দুটি মান পাওয়া যাবে। সো ধরে দিলাম এখানে যে সমীকরণটি রয়েছে তাকে সমাধান করলে x এর দুটি মান পাওয়া যাবে। একটা হচ্ছে x ইকুয়াল টু আলফা, আর একটা হচ্ছে x ইকুয়াল টু কত? বিটা। সো একটা সমীকরণ থেকে যখন আমরা তার মানটা বের করে নিই তখন আমরা কি করি? উৎপাদকের বিশ্লেষণের সাহায্যে ওই যে x মাইনাস আলফা ইনটু x মাইনাস বিটা ইকুয়াল টু 0। সুতরাং x মাইনাস আলফা ইকুয়াল টু 0 অথবা x মাইনাস বিটা ইকুয়াল টু 0 এভাবে লিখি না। এখন আমরা উল্টা করে এই যে মূল থেকে সমীকরণটিকে এগিয়ে যাব। দেখো যদি এখানে x এর মান আলফা হয় এবং x এর মান যদি বিটা হয়, এখানে কি লেখা যায় বলতো? x মাইনাস আলফা x মাইনাস বিটা ইকুয়াল টু 0 লেখা যায় না? এটা হচ্ছে কথা, এটা হচ্ছে কি একই কথা। সো এরপর তাকে যদি গুণ করা হয় x স্কয়ার মাইনাস আলফা x মাইনাস বিটা x প্লাস কত? আলফা বিটা ইকুয়াল টু 0। এরপর এটাকে যদি আমরা একটু মডিফাইড করি, x স্কয়ার মাইনাস কমন নিলাম আলফা প্লাস বিটা ইনটু x প্লাস কত? আলফা বিটা ইকুয়াল টু 0। এটাকে মনে মনে আমি এক নাম্বার দিলাম। এবার এর সাথে এটা কম্পেয়ার করা যায় না? এখানে x স্কয়ারের সহগ কত? 1, এখানে x স্কয়ারের সহগ কত? a। তাহলে এই সমীকরণের উভয় পক্ষকে a দ্বারা ভাগ দিয়ে দিই, তাহলে কি পাবো দেখো তো? x স্কয়ার থাকবে, তারপর প্লাস b ডিভাইডেড বাই a ইনটু x থাকবে, তারপর প্লাস কত? c ডিভাইডেড বাই a ইকুয়াল টু 0 হবে না? আচ্ছা, এরপর এই দুটি সমীকরণ এখন কম্পেয়ার করো। তাহলে x এর সহগ কত?
বি বাই এ। এখানে এক্স এর সহগ কত? আলফা প্লাস বিটা। তাহলে কত হয়? আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ হবে না? বুঝে মাইনাস বি বাই এ। এরপর এখানে ধ্রুবপদ কত বলো? আলফা বিটা। এখানে ধ্রুবপদ কত? সি বাই এ। তাহলে এই যে ধ্রুবপদ মানে কি আলফা বিটা ইজ ইকুয়াল টু সি বাই এ। ওই যে এটা লিখতে হবে। চল, তাহলে এটা হচ্ছে দ্বিপদী বহুপদী সমীকরণের যদি দুটি মূল আলফা এবং বিটা হয়, তাহলে মূলদের যোগফল আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু এক্স এর সহগ, এই যে মাইনাস এক্স এর সহগ ডিভাইড বাই এক্স স্কয়ার এর সহগ। আর মূলদের গুণফল হচ্ছে ধ্রুবপদ ডিভাইডেড বাই এক্স স্কয়ার এর সহগ। অনুরূপভাবে এরপরে দেখবো আমরা ওই যে যখন আমরা পলিনোমিয়াল ইকুয়েশন ওই চ্যাপ্টারটা করব, দেখবা যদি ত্রিঘাতী হয় এ এক্স কিউব প্লাস বি এক্স স্কয়ার প্লাস সি এক্স প্লাস বি ইকুয়াল টু 0, তাকে সমাধান করলে এক্স এর কয়টি মান পাওয়া যায়? মনে তিনটা না? যদি তিনটা হয় তখন কি হবে? আলফা বিটা এবং গামা যদি হয় তাহলে কি হবে? আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়ালস টু মাইনাস বি বাই এ। এটা হবে প্রথমে এটা দিয়ে এটা বা প্রথমে মাইনাস হবে, এরপর আলফা বিটা প্লাস বিটা গামা তারপর গামা আলফা ইকুয়াল টু সি বাই এ হবে, এটা বা এটা। এরপর আলফা বিটা গামা ইকুয়াল টু ডি বাই এ হবে, এটা মাইনাস। সিমিলারলি যদি চারটা হয় তখন কিভাবে হয় এগুলো পরে আমরা আলোচনা করব, এটা এখন এখানে উল্লেখের বিষয় না। এরপর লিখো বৃত্ত দুটি পরস্পর স্পর্শ করার শর্ত। বৃত্ত দুটি, লিখো বৃত্ত দুটি পরস্পর স্পর্শ করার শর্ত। স্পর্শ করার শর্ত। বৃত্ত দুটি পরস্পর স্পর্শ করার শর্ত। নম্বর 1, এটি একটি বৃত্ত, তারপর এটি অপর আরেকটি বৃত্ত, একটি বৃত্ত, এটি আরেকটি বৃত্ত। এই যে বৃত্ত, এই পয়েন্ট ওরা কি করছে? পরস্পর স্পর্শ করছে। দেখ এটা হচ্ছে প্রথম বৃত্ত এবং এই বৃত্তের কেন্দ্র ধরে নিলাম হচ্ছে আমরা C1 এবং এই বৃত্তের কেন্দ্র হচ্ছে C2, C1 এবং C2। আর প্রথম যে বৃত্তটি এর ব্যাসার্ধ ধরে নিলাম আমরা R1 এবং দ্বিতীয় যে বৃত্তটি এই বৃত্তের ব্যাসার্ধ ধরে নিলাম R2। এবার দেখো তো প্রথম বৃত্ত এবং দ্বিতীয় বৃত্ত দুটি বৃত্ত পরস্পর বহিস্থভাবে নাকি অন্তস্থভাবে? বহিস্থভাবে স্পর্শ করেছে না? বাইরের দিকে কি পরস্পর এভাবে লেগে আছে, অর্থাৎ বহিস্থভাবে স্পর্শ করেছে এখানে। তাহলে দুটি বৃত্ত যদি পরস্পর পরস্পরের সাথে স্পর্শ করে বা বাইরে এভাবে লেগে থাকে, সেক্ষেত্রে কি হয়? C1 থেকে C2 এর দূরত্ব, C1 থেকে অর্থাৎ কেন্দ্রদের মধ্যবর্তী দূরত্ব যদি তাদের ব্যাসার্ধের যোগফলের সমান হয়, আর হচ্ছে কি R1 আর হচ্ছে কি R2, তাহলে বৃত্তদের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব যদি বৃত্তের ব্যাসার্ধের দুটির যোগফলের সমান হয় তখন কি করবে? বৃত্ত দুটি পরস্পর বহিস্থভাবে স্পর্শ করবে। বৃত্ত দুটি, নাম্বার 1, বৃত্ত দুটি পরস্পর পরস্পর বহিস্থভাবে স্পর্শ করবে, বহিস্থভাবে স্পর্শ করবে যদি C1 C2 বৃত্ত দুটির কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব C1 C2 যদি R1 এবং R2 এর যোগফলের সমান হয়, যদি C1 C2 = R1 + R2 হয়। এরপর নাম্বার 2,
এখন বৃত্ত দুটি বহিস্থভাবে স্পর্শ না করে অন্তঃস্থভাবে হচ্ছে কি স্পর্শ করতে পারে। ধরে দিলাম এই হচ্ছে বড় বৃত্ত, এই হচ্ছে লাঘু বৃত্ত, ছোট্ট একটি বৃত্ত। সো এটা হচ্ছে বড় বৃত্তের কেন্দ্র C1 দিলাম, আর এটা হচ্ছে ছোট বৃত্তের কেন্দ্র, এটাকে দিলাম C2। তাহলে C1 থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব, এটা হচ্ছে আমাদের R1, এটা হচ্ছে R1। তো সিমিলারলি এখান থেকে দূরত্ব কত হবে? R2, এটা হবে R2। এবার এখানে বলো তো C1 এবং C2, এই যে আমরা যদি পুরো বড় বৃত্তের ব্যাসার্ধ R1 থেকে ছোট বৃত্তের ব্যাসার্ধ R2 বাদ দিয়ে দিই, তাহলে কি হবে? C1 C2 পাবো না, বুঝছো? আরেকবার দেখো, বড় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে কি আমাদের R1 এবং ছোট বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে R2। সো এখন এই বড় বৃত্তের ব্যাসার্ধ R1 থেকে যদি R2 বাদ দিয়ে দিই, তখন হচ্ছে কি C1 এবং C2 পাবো, অর্থাৎ বৃত্ত দুটির কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব পাবো। তাহলে অন্তঃস্থভাবে স্পর্শ করবে যদি কেন্দ্রদের মধ্যবর্তী দূরত্ব C1 C2 বৃত্ত দুটির ব্যাসার্ধের অন্তর্ফলের সমান হয়। অন্তর্ফল বলা হচ্ছে কি আমরা R1 থেকে R2 বাদ দিয়ে দিই, তাহলে এখানে লেখা যায় বৃত্ত দুটি অন্তঃস্থভাবে স্পর্শ করবে যদি C1 C2 is equal to R1 minus R2 মডুলাস দিয়ে এখানে হয়। তোমরা R1 থেকে R2 বাদ দিতে পারো অথবা R2 থেকে R1 বাদ দিতে পারো। যদি R2 থেকে R2 বাদ দিয়ে যদি R2 থেকে R1 বাদ দিয়ে নেগেটিভ চলে আসবে না, আর যদি R1 থেকে R2 বাদ দিয়ে যখন কি পজিটিভ চলে আসবে, মান কিন্তু একই। তাহলে একই মান বোঝানোর জন্য হচ্ছে কি আমরা মডুলাস দিয়ে দিচ্ছি যেন নেগেটিভ না আসতে পারে, একই। এটা হচ্ছে বৃত্ত সম্পর্কিত কয়েকটি থিওরি আর কি। আরেকটা থিওরি আছে মানে কি পোলার ইকুয়েশন, বৃত্তের পোলার সমীকরণ, এটা লাস্টের দিকে আলোচনা করব। এবার আমরা ম্যাথ করে দিই একটা। 1-এর 4 নম্বরে যাও। 1-এর 4 এখানে দেওয়া আছে 3x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 5x প্লাস y প্লাস 1 ইকুয়াল টু 0। বৃত্তের কেন্দ্র ও ব্যাসার্ধ নির্ণয় করুন। বৃত্তের কেন্দ্র ও ব্যাসার্ধ নির্ণয় করুন। আচ্ছা, বৃত্তের কেন্দ্র ও ব্যাসার্ধ নির্ণয় করুন। আমাদের বৃত্তের মেইন ইকুয়েশনটি কি ছিল বলো? সাধারণ যে সমীকরণটি x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0, এবং এই বৃত্তের কেন্দ্র হচ্ছে মাইনাস g মাইনাস f। ব্যাসার্ধ কত? s ইজ ইকুয়াল টু g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c, রুল এরকম না, এরকম ছিল। তাহলে প্রদত্ত বৃত্তের সমীকরণকে সাজিয়ে আমরা এই রূপ আকারে নিয়ে আসবো। সাধারণ ইকুয়েশনের বা সাধারণ সমীকরণের যে রূপটা ওই আকারে আমরা নিয়ে আসবো। এখানে x স্কয়ারের সহগ কত? 3, y স্কয়ারের সহগ 3, 1 নিয়ে আসতে হবে। তাহলে 3 দিয়ে ভাগ দাও। সলিউশন, বৃত্তের সমীকরণটি হচ্ছে 3 ইন্টু x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 5x প্লাস y প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এরপর 3 দিয়ে ভাগ দাও। x স্কয়ার থাকবে, y স্কয়ার মাইনাস 5 ডিভাইডেড বাই 3 ইন্টু x প্লাস 1 ডিভাইডেড বাই 3 ইন্টু y
প্লাস 1/3 ইজ ইকুয়াল টু 0। আমরা কি করলাম, উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করে পাই। তাহলে x স্কয়ারের সহগ y স্কয়ারের সহগ 1 নিয়ে আসছি, 1 চলে আসছে। এখন দেখো 2gx আছে না, 2 এবং x এর মাঝে যেটা থাকবে ওটা হচ্ছে কি g এর পরিচয়। এখানে 2 এবং y এর মাঝে যেটা থাকবে সেটা হচ্ছে কি f এর পরিচয়। এখানে 2 আছে নি, 2 আছে নাই, তাহলে কি করতে হবে, 2 নিয়ে আসতে হবে। কিভাবে নিয়ে আসবো দেখো একবার, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস দিলাম, তারপর 2 দিলাম, এই যে 2 নিয়ে আসলাম, বা 2 এর সাথে কত মাল্টিপ্লাই করলে কি 5/3 হয়, মাইনাস 5/6 হবে না, 3 দুগুণ 6, এটা কি ইনটু x, তারপর প্লাস এখানে আবার 2 নিয়ে আসলাম, বলো 2 এর সাথে কত গুণ করলে 1/3 হয়, 1/6 হবে, 1/6 ইনটু কত y, তারপর প্লাস 1/3 ইকুয়াল টু 0। যার বলো জুনান বলো, এখানে জি এর মান কত বলো, কত, -5/6, তারপর f ইকুয়াল টু কত বলো, 1/6, সি এর মান কত, 1/3, 1/3, এটা হয়ে গেল। সুতরাং বৃত্তের কেন্দ্র -g -f ইজ ইকুয়াল টু, এখানে -g অলরেডি আছে, মাইনাস মানে প্লাস, তাহলে 5/6, f এর মান হচ্ছে -1/6। এরপর বৃত্তের ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু, এখানে a দিলাম, a ইজ ইকুয়াল টু g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c রুট ওভার, তাহলে এখান থেকে লেখা যায় g এর মান কত, -5/6 হোল স্কয়ার প্লাস f এর মান 1/6 হোল স্কয়ার মাইনাস 1/3 রুট ওভার, তাহলে 5 5 25, 6 6 36 হবে, 1/36 মাইনাস 1/3 রুট ওভার। এরপরে লাইনে a ইজ ইকুয়াল টু রুট ওভার যদি লসাগু করা হয় কত হবে, 36, এখানে হবে 25 প্লাস 1 মাইনাস 12 প্লাস 3 12 36, that means a is equal to রুট ওভার কত হয়, হ্যাঁ 14 না, এটা কি 14/36, that means a is equal to root over 7/18, এত একক, এটি হচ্ছে আনসার, এটা একটা আনসার আর এটি একটা আনসার। দিনের 1 নাম্বার, একটি বৃত্তের কেন্দ্র দেওয়া আছে, এখানে বৃত্তের কেন্দ্র সি এর স্থানাঙ্ক হচ্ছে 4, k, তারপর একটি বৃত্ত x ও y অক্ষকে যথাক্রমে e ও f বিন্দুতে স্পর্শ করে, তার e বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, e বিন্দুর স্থানাঙ্ক 4, 0 আর f বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে হচ্ছে 0, 4, তাহলে বৃত্তের সমীকরণ নির্ণয় করো। একটি বৃত্ত x ও y অক্ষকে যথাক্রমে e ও f বিন্দুতে স্পর্শ করে, বৃত্তটির কেন্দ্র 4, k, বৃত্তটির কেন্দ্র 4, k, তারপর e ও f বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, বৃত্তের সমীকরণ নির্ণয় করো। এবার দেখো, এই যে এটি হচ্ছে x অক্ষ,
এটা হলো ওয়াই অক্ষ, আর এটাকে দিলাম বৃত্ত। এই যে বৃত্ত, সুন্দর হয় নাই না? এই যে বৃত্ত, এবং এই বৃত্তটি ই তার স্থানাঙ্কটি আছে হচ্ছে 4,0, আর এটা হচ্ছে f 0,4। দুটি বিন্দুতে স্পর্শ করে, আর বৃত্তের কেন্দ্র সি দিয়ে আছে এখানে, সি 4,k যদি হয়, তাহলে এই বৃত্তের সমীকরণ ইকুয়াল টু হোয়াট? একটি বৃত্ত এক অক্ষকে ই ও এফ বিন্দুতে ছেদ করে বা সরি স্পর্শ করে, তাহলে ই বিন্দু এবং এফ বিন্দুর স্থানাঙ্কটি আছে, আর বৃত্তের কেন্দ্রটি আছে সি, তাহলে বলা হচ্ছে বৃত্তের সমীকরণ কত? এবার দেখো, যেহেতু বৃত্তটি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ উভয় অক্ষকে স্পর্শ করেছে, আমাদের বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, এটা হচ্ছে আমাদের বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এখান থেকে এর দূরত্ব যা, এখান থেকে এর দূরত্ব কি তা হবে না? বলো, এখান থেকে দূরত্ব কত? 4 হবে না? যে 4,0, যেহেতু ই বিন্দুটি কোন অক্ষের উপর? এক্স অক্ষের উপর, তাহলে এর দূরত্ব যদি 4 হয়, এর দূরত্ব কত হবে? 4। এটা কত হবে? 4। বৃত্তের ব্যাসার্ধ কত হবে? 4। তাহলে এটি হচ্ছে 4, আর এটা হচ্ছে কি 4। তাহলে বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, বৃত্তের কেন্দ্র দেওয়া আছে, বৃত্তের কেন্দ্র দেওয়া আছে। তাহলে এখানে কে এর মান কত হবে বলো তো? তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক কত হবে বলো? এখান থেকে দূরত্ব 4, এখান থেকে দূরত্ব কত? 4, তাহলে 4,4, তাহলে কে এর মান কত হবে? এখানে 4 হবে। আচ্ছা, লিখো। যেহেতু বৃত্তটি উভয় অক্ষকে ই ও এফ বিন্দুতে স্পর্শ করে, সুতরাং বৃত্তের ব্যাসার্ধ এ ইকুয়াল টু কত? 4 হবে, ইকুয়াল টু 4। এ ইকুয়াল টু 4, এটা হচ্ছে আমাদের এ এর মান, এটা হচ্ছে এ। সুতরাং বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক সি 4,k ইজ ইকুয়াল টু সি 4,4 হবে। কে এর মানটা হচ্ছে আমাদের 4। এবার লিখে দাও। সুতরাং বৃত্তের সমীকরণ দ্বিতীয় যে থিওরিটি, ওই যে নির্দিষ্ট কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ কি ছিল? এক্স মাইনাস এইচ হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কয়ার ইজ ইকুয়াল টু এ স্কয়ার। বৃত্তের কেন্দ্র দেওয়া থাকবে এবং যদি ব্যাসার্ধ জানা থাকে, হ্যাঁ, সেক্ষেত্রে বৃত্তের সমীকরণ হয় এক্স মাইনাস এইচ হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কয়ার ইজ ইকুয়াল টু এ স্কয়ার। তাহলে কি লেখা যায়? আমি এখানে ফর্মুলাটা লিখে দিচ্ছি, এক্স মাইনাস এইচ হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কয়ার ইজ ইকুয়াল টু এ স্কয়ার। তার মান বসাও তো, এক্স এইচ কে, এটা হচ্ছে এইচ আর হচ্ছে কে, এইচ কমা কে, তাহলে এক্স মাইনাস 4 হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস 4 হোল স্কয়ার। বৃত্তের ব্যাসার্ধ কত? 4, তাহলে এটা 4। এখানে পাশে লিখতে পারো, যেহেতু এইচ কমা কে ইজ ইকুয়াল টু 4,4, তাহলে হিসাব করলে যা পাওয়া যায় সেটি হচ্ছে বৃত্তের সমীকরণ, এক্স স্কয়ার মাইনাস
8x plus 16 plus y square minus 8y plus 16 equals to 16। তাহলে এখানে থাকবে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 8x মাইনাস 8y, তাহলে কত প্লাস 16 ইকুয়ালস টু 0। এটা হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণ। 3 আমি প্রশ্নটা একটু পড়ি। একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা 4,2 -1,4 এবং -3,4 বিন্দু দিয়ে যায়। তাহলে এই হচ্ছে বৃত্ত, এই বৃত্তটি 3টি বিন্দুগামী হয়। ধরিলাম একটি বিন্দু হচ্ছে 4,2 অপর আরেকটি বিন্দু সেটি হচ্ছে কত -1,4, আরেকটি বিন্দু সেটি হচ্ছে -3,4। ঠিক আছে কি হ্যাঁ এবার দেখো এই বৃত্তের কেন্দ্রটি আছে, ব্যাসার্ধটি আছে নাই, তাহলে কোন সমীকরণটা হবে? আবার তিনটা সমীকরণ ছিল বৃত্তের মূল বিন্দুগামী মূল বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ, নির্দিষ্ট কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ, সাধারণ সমীকরণ। কোনটা হবে বলো? সাধারণ সমীকরণ। x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। এখান থেকে f এর মান, g এর মান এবং c এর মানটা বের করতে হবে। দেখো দড়ি বৃত্তের সমীকরণ, দড়ি বৃত্তের সমীকরণ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। এটাকে দিলাম নাম্বার 1। আমাদের মেইন টার্গেট হচ্ছে g, f এবং c এর মানটা বের করো। ঠিক 4,2 বিন্দুগামী হলে 4,2 বিন্দুগামী হলে x এর মান, এই যে x এর মান হচ্ছে 4, y মান কত 2, মান বসাও। 4 × 16, 2 × 4, 8g 4f প্লাস c ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে দেখা যায় 8g প্লাস 4f প্লাস c ইকুয়াল টু -20। এটাকে দিলাম নাম্বার 2। নেক্সট ওয়ান -1,4 বিন্দুগামী, তো বিন্দুগামী হলে তাহলে 1 প্লাস 16 মাইনাস 2g প্লাস 8f plus c equal to 0. That means -2g plus 8f plus c equal to -17। এটাকে দাও নাম্বার 3। এরপর -3,4 বিন্দুগামী হবে। এই বিন্দুগুলো ঠিক আছে নি? দেখো তো ঠিক আছে। এটা বিন্দুগামী হলে 3 × 9, 4 × 16 -6g plus 8f plus c equals to 0, -6g plus 8f plus c equals to -25। এটা কি? এটা হচ্ছে আমাদের 4 নাম্বার। ক্যালকুলেটর বের করো, হিসাব করো। দেখো 2, 3 ও 4 নং সমীকরণ ক্রয় সমাধান করে পাই 2, 3 ও 4 নং সমীকরণ ক্রয় সমাধান করে পাই। সমাধান করে পাই
প্রথমে জি এর মান চলে আসবে, তারপর এফ এর মান, তারপর সি এর মান। কত পয়সা দেবে? 8 4 1 -20, বি এর মান -2 8 4 1 -20। জি এর মান চলে আসছে 2, এরপর এটা চলে আসছে হচ্ছে 23 divided by 4 minus 59। সুতরাং 1 নং সমীকরণ থেকে পাই, সমীকরণ হতে পাই মান বসাও x স্কয়ার প্লাস y স্কয়ার, জি এর মান 2, তাহলে এখানে হচ্ছে 4x প্লাস 2 ইনটু 23 ডিভাইডেড বাই 4 মাইনাস 59 ইকুয়ালস টু 0। এখানে হচ্ছে y থাকবে, y। এরপর x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 4x প্লাস 23 ডিভাইডেড বাই 2y মাইনাস 59 ইকুয়ালস টু 0, বা 2x স্কয়ার প্লাস 2y স্কয়ার প্লাস 8x প্লাস 23y মাইনাস 118 ইকুয়ালস টু 0। এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে এই হচ্ছে বৃত্ত, আর হচ্ছে বৃত্তের কেন্দ্র, এবং এই সরলরেখাটি দিয়ে আছে হচ্ছে x প্লাস 2y মাইনাস 10 ইজ ইকুয়াল টু 0। তারপর বৃত্তটি 3,5 বিন্দুগামী এবং 6,4 বিন্দুগামী। এই যে তিনটা ইনফরমেশন দেখো, 3,5 বিন্দুগামী, 6,4 বিন্দুগামী, এখানে দুটি ইনফরমেশন। এবং এই বৃত্তের কেন্দ্রটি কোন সরলরেখার উপর? x প্লাস 2y মাইনাস 10 ইকুয়াল টু 0, এই সরলরেখার উপর অবস্থিত। তাহলে বলা হচ্ছে বৃত্তের সমীকরণ নির্ণয় করো। লিখো দড়ি বৃত্তের সমীকরণ, দড়ি বৃত্তের সমীকরণ, দড়ি বৃত্তের সমীকরণ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0। এটাকে দিলাম নাম্বার 1। আমাদের মেইন কাজ হচ্ছে জি এর মান এবং এফ এর মানটা বের করা, জি, এফ এবং সি এর মান। 3,5 বিন্দুগামী হলে লিখো, 3,5 বিন্দুগামী হলে, 3,5 বিন্দুগামী হলে আমরা এখানে লিখতে পারি 3 তিরিকে 9, 5 5 25, 6g প্লাস 10f প্লাস c ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে লেখা যায় 6g প্লাস
10f প্লাস সি ইজ ইকুয়াল টু মাইনাস কত হবে 34 না মাইনাস 34 এটাকে দিলাম নাম্বার 2 এরপর 6,4 বিন্দুগামী হবে 6,4 বিন্দুগামী হলে 36 প্লাস 16 প্লাস 12g plus 8f plus c equals to 0. That means 12g plus 8f plus c equals to 1 minus 52 এটাকে দিলাম নাম্বার 3 বৃত্তের কেন্দ্র কত বলতো মাইনাস জি আর হচ্ছে কি মাইনাস এফ মাইনাস জি মাইনাস এফ তো কাজ করো দেখো বৃত্তের কেন্দ্র মাইনাস জি মাইনাস এফ কোন সরলরেখার উপর যে x plus 2y minus tan equal to 0 সরলরেখার উপর 0 সরলরেখার উপর অবস্থিত হলে মান বসাও x এর মান মাইনাস জি f এর মান মাইনাস f এখানে বসাও তাহলে মাইনাস জি মাইনাস 2f মাইনাস 10 ইকুয়ালস টু 0 তাহলে এখান থেকে লেখা যায় g প্লাস 2f প্লাস 10 ইকুয়ালস টু 0 এটা দিলাম আমি 4 নাম্বার এখন আগের মতো কিন্তু 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার সমাধান করা যাবে না কারণ এখানে কয় চলক বিশিষ্ট আর 2 চলক এটা কয় চলক 3 এটা হচ্ছে কি 3 হবে না যদি 3টা ইকুয়েশন আমরা ক্যালকুলেটরের সাহায্যে বের করি তখন 3 চলক বিশিষ্ট 3টি সমীকরণ লাগবে আর এবার একটু দেখো তো 2 নং সমীকরণের মধ্যে এখানে 3 চলক এখানে সি দিয়ে আছে না এখানে হচ্ছে কি সি তাহলে এখান থেকে এটা বাদ দাও অথবা এখান থেকে এটা বাদ দাও বাদ দিলে সি সি ক্যান্সেল আউট হয়ে যাবে 2 চলক বিশিষ্ট একটি হচ্ছে জি আর একটা হচ্ছে কি এফ এটা কোন চলক 6 চলক 2 চলক তখন নতুন যে সমীকরণটি পাবো তার সাথে 4 নম্বর সমীকরণটি যদি আমরা সমাধান করি তখন কি যে জি এবং এফ এর মান পাবো সেই জি এবং এফ এর মান 2 এবং 3 যে কোনো একটি সমীকরণে বসিয়ে দিলে তখন সি এর মানটা পেয়ে যাবে বুঝছো এবার তাহলে কাজ করো এখান থেকে একটা বাদ দাও দেখো 2 বিয়োগ 3 আমি এটা মুছে দিই 2 নং সমীকরণ বিয়োগ 3 নং সমীকরণ যদি বাদ দিই 2 থেকে 3 বাদ দিব দেখো 6g থেকে 12g বাদ তাহলে মাইনাস 6g থাকবে এরপর 10f থেকে 8f বাদ তাহলে কত প্লাস 2f থাকবে এরপর c বাদ তাহলে ইজ ইকুয়াল টু মাইনাস 34 থেকে মাইনাস 52 মাইনাসে মাইনাসে প্লাস তাহলে ওদিকে হচ্ছে 16 সরি 16 হবে না 16 দেখো তো এখানে একটা বাদ দাও এখানে 16 নাকি না 18 হওয়ার কথা 18 18 তাহলে এখানে কি লেখা যায় 3g minus 3g plus f is equal to 9 এটাকে দাও 5 নাম্বার এখন 4 নাম্বার এবং 5 নাম্বার সমীকরণ সমাধান করো 4 নং ও 5 নং সমীকরণ সমাধান করে পাই 1 তারপর 2 মাইনাস 10 তারপর এখানে হচ্ছে মাইনাস 3 1
9। তাহলে g এর মান g is equal to -4, তারপর f equal to -3। g এবং f এর মানটা 2 নম্বরে বসিয়ে পাও। g এবং f এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। g ও f এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। g এবং f এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। যদি বসানো হয় 6 into -4 plus 10 into -3, c এর মান জানা নেই -34, -24 -30 plus c equals to -34। তাহলে কত হয়? c equals to -34 plus 30 plus 24, বা c is equal to 4 থাকবে 20 না। এই তো g, f এবং c এর মানটা পেয়ে গেলাম। সুতরাং 1 নং সমীকরণ হতে পায়। সুতরাং 1 নং সমীকরণ থেকে পাই x square plus y square plus 2 into -4 into x plus 2 into -3 into y plus 20 is equal to 0. That means x square plus y square minus 8x minus 6y plus 20 is equal to 0. This is the required answer.